ছাত্র যুব সংগঠন এসএফআই, টিএসইউ, ডিওএফআই এবং টিওএফ এই চারটা সংগঠনের উদ্যোগে প্রেসমিটের মূল যে বিষয় এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন আপনাদের সামনে বলবেন। একটু এইদিকে নেবো না। আপনারা যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমাদের চারটি সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করার মূল কারণ, আপনারা জানেন গত দুদিন ধরে আমাদের রাজধানী শহর আগরতলার মধ্যে শাসক দল, বামপন্থী ছাত্র যুব আন্দোলনের নেতা কর্মী সংগঠকদের বাড়িতে কী ধরনের বর্বরোচিত আক্রমণ নামিয়ে আনছে। গত পরশুদিন এসএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং ডিওয়াইএফআই এর বর্তমানে রামনগর অঞ্চল কমিটির সভাপতি জয়দীপ রাউত, ওনার বাড়িতে আক্রমণ চালানো হয়। তারপরেই ডিওয়াইএফআই এর রামনগর অঞ্চল সম্পাদক সুমন দেব, তার ভাই এসএফআই এর অঞ্চল সম্পাদক অভিজিৎ দেব, তাদের বাড়িতে নির্মমভাবে আক্রমণ নামিয়ে আনা হয়। এবং একই দিনে রামনগরে গৌরব তলাপাত্র, এসএফআই এর অঞ্চল সভাপতি, তার বাড়িতে ঢুকে অতর্কিত আক্রমণ শাসক দলের সমাজদ্রোহীরা, গুন্ডারা নামিয়ে আনে। তার বৃদ্ধ বাবা মা এবং সামগ্রিকভাবে পরিবারের অন্যান্য সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে। ব্যাপক হারে প্রত্যেকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং গতকাল ঠিক একই কায়দায় আমরা লক্ষ্য করলাম আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিজয় বিশ্বাসের বাড়িতে ব্যাপক আক্রমণ, ভাঙচুর ইত্যাদি সংঘটিত করা হয়। এবং এই ঘটনার পরে এসএফআই রাজ্য সম্পাদক হিসেবে আমার বাড়িতেও হামলা ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আগরতলা শহর এবং আগরতলা শহরের যেখানে বসে গোটা রাজ্যের পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করা হয়, সেই পুলিশের হেডকোয়ার্টারের 1 কিলোমিটার চৌহদ্দির মধ্যে পরপর আক্রমণের ঘটনা ঘটছে। প্রতিদিন প্রায় এটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে, রাত 9টার পর একদল উচ্ছৃঙ্খল বাহিনী, যারা রাজনৈতিকভাবে নির্দিষ্ট একটি দলের অনুগামী, শাসক দলের হয়তোবা স্থানীয় বিধায়কের অঙ্গুলি হেলনে আমরা দেখেছি এই রামনগর এলাকার বিধায়ক, উনি তো প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে রামনগরের মধ্যে সিপিআইএমকে দাঁড়াতে দেবেন না। এখন ছাত্র যুব আন্দোলন যারা করছেন রামনগরে, যাদের বসতি এই বিধানসভা এলাকায়, তাদের বাড়িঘরে টার্গেট করে প্রত্যেক দিন নির্মমভাবে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। বাড়িঘরের অন্যান্য লোকজন যারা আছেন তারাও রেহাই পাচ্ছেন না। বিষয় সম্পত্তি যা কিছু আছে তা ধ্বংস করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে। এটা কি চলছে গোটা রাজ্যের মধ্যে? এই সন্ত্রাসের রাজত্ব গত 2018 সালের 3রা মার্চ থেকে শুরু হয়েছিল। আজকে প্রায় 3 বছরের দোরগোড়ায় গিয়ে আমরা দাঁড়িয়ে আছি। সেই সময়েও এই আক্রমণ থামার কোনো লক্ষণ নেই। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি, শাসক দলের দুর্বৃত্তদের সংখ্যা কমছে। শাসক দলের দুর্বৃত্তদের এই যে আক্রমণের চেহারা, তারা আগে আরও সুসংগঠিতভাবে আক্রমণ করতেন, সংখ্যা কমছে। এখন সাধারণ মানুষকে আক্রমণ করার মতো শক্তি তাদের নেই। কাজেই যারা ছাত্র যুব আন্দোলনের সংগঠক কর্মী, যারা
সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেন, তাদের উপর আক্রমণ সংঘটিত করে, তাদেরকে লাল চোখ দেখিয়ে, তাদেরকে রক্তাক্ত করে ঘরে বসিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমরা বলতে চাইব যে এটা মূর্খের স্বর্গরাজ্যে বসবাস করছেন ওনারা, যে বামপন্থী আন্দোলন করেন, তাদেরকে বাড়িঘরে আক্রমণ করলে, তাদের পরিবারের লোকজনদের রক্তাক্ত করলে, তাদের ব্যক্তিগতভাবে আক্রান্ত করলে যদি মনে করেন যে ঘরে বসিয়ে দেওয়া যাবে, তাহলে এটা তাদের দুর্ভাবনা। বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মীরা আরও প্রবল জেদ নিয়ে লড়াইয়ের ময়দানে নামবে। 1 ইঞ্চি জমিও ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আপনাদের মধ্য দিয়ে এই দুর্বৃত্তপনায় যারা অংশগ্রহণ করেন সেই সকল বন্ধুদের কাছে আমরা বিনয়ের সাথে বলবো, কোনো রাজনৈতিক হেডমাস্টারের অঙ্গুলি হেলনে এই ধরনের সন্ত্রাসে বর্বরতায় অংশগ্রহণ করে আগামী দিনে আপনাকে তো এলাকার মধ্যে থাকতে হবে, আপনাকে সবাইকে নিয়ে বাঁচতে হবে। কাজেই এই ধরনের বর্বরতা কিন্তু শেষ কথা বলবে না। আমরা যারা ছাত্র যুব আন্দোলন করি, আমরা ছাত্র যুব আন্দোলনে না থাকলে পরেও সামগ্রিকভাবে তো বামপন্থী রাজনীতির আঙ্গিনাই থাকব। কাজেই সন্ত্রাসের যে বন্ধা পথ আপনারা অবলম্বন করছেন, সে পথ থেকে সরে আসুন। আপনাদের বোধোদয় ঘটুক, আপনারা একটা সুন্দর সমাজ গড়ার জন্যে আপনারা এগিয়ে আসুন। রাজনৈতিকভাবে মিছিলে, মিটিংয়ে, সভায় জনগণের সঙ্গে সংযোগের মধ্য দিয়ে যে রাজনীতি আসলে মাঠে ময়দানে হবে, সেই ময়দানের রাজনীতিতে অবতীর্ণ হন। তাতে যদি আপনারা আমাদের থেকে মার্কস বেশি পান, তাতে আমরা বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত হব না। আমরা মনে করব যে আমাদের কাজ, আমাদের যে কর্মধারা তা আরও বেশি ব্যাপক আকারে নিয়ে যেতে হবে, সেই জায়গাতে আমরা ভূমিকা পালন করব। কিন্তু এই ধরনের আক্রমণ, সন্ত্রাস নামিয়ে যদি মনে করেন বামপন্থীদের স্তব্ধ করবেন, তাহলে ভুল করছেন। আরও প্রবল উৎসাহে, আরও প্রবল শক্তি নিয়েই বামপন্থীরা লড়াইয়ের ময়দানে থাকবে। আগরতলা শহর শুধু না, সারা রাজ্যের মধ্যেই এই রোজ নামচা চলছে। কাজেই এর বিরুদ্ধে ব্যাপক অংশের মানুষের সংঘবদ্ধ প্রতিরোধ আগামী দিনে হয়তোবা ভবিতব্য। সেই প্রতিরোধের মুখে পড়ে যাতে ব্যক্তিগতভাবে আপনাদের আক্রান্ত হতে না হয়, রক্তাক্ত হতে না হয়, তার জন্যে এই দুষ্কৃতিকারীদের শুভবুদ্ধি উদয় হোক, সে প্রত্যাশা আমরা করতে চাই। কি কারণে বা এরকম ঘটনা সংঘটিত করা হলো? এখন শাসক দল প্রতিনিয়ত তাদের যা কাজকর্ম, তাদের যা কর্মসূচি, তাতে মানুষ তো উৎসাহিত হচ্ছেন না, মানুষ শাসক দলের পাশে দাঁড়াচ্ছে না সেইভাবে। তাতেই হয়তোবা তাদের মধ্যে একটা দারুণভাবেই একটা বোধ তৈরি হচ্ছে যে রাজনৈতিক জমি তারা মানুষকে প্রলোভন দিয়ে বিভ্রান্তি তৈরি করতে সক্ষম হয়েছিলেন, সেটা আগামী দিনে অটুট থাকবে না। হতাশা থেকে তারা বামপন্থী আন্দোলনের কর্মীদের, সংগঠকদের আক্রমণ করে সন্ত্রাস নামিয়ে এনে তারা গোটা রাজ্যের মধ্যে তাদের যে রাজত্ব আজকে চলছে সন্ত্রাস দিয়ে, সেটাকে অটুট রাখার চেষ্টা করছে। এই পথ বন্ধা পথ, এই পথ দিয়ে তাদের রাজত্ব কোনো কালেই অটুট রাখতে সক্ষম হয়নি, সক্ষম হবেন না। হিটলার, মুসলিনিরা তো শেষ কথা বলেনি, শেষ কথা বলেছে মানুষ, মানুষই আবার শেষ কথা বলবে। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে রাজনৈতিক হিংসা বা অনেক সময় আক্রান্তর ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। পুলিশের ভূমিকা নিয়েও অনেক প্রশ্ন উঠছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কি প্রতিক্রিয়া? পুলিশ আমাদের রাজ্যের মধ্যে আছে, পুলিশের ভূমিকা কি? পুলিশ একটা জায়গাতে রাজনৈতিক সন্ত্রাস বলি আর যে কোনো ঘটনা বলি, তা ঘটার সঙ্গে সঙ্গে অপরাধীদের গ্রেপ্তার করা থেকে শুরু করে সেই জায়গায় ভূমিকা যেটা নেওয়া প্রয়োজন, পুলিশ প্রশাসনের কাছ থেকে মানুষ যেটা প্রত্যাশা করে সেটা তো হচ্ছে না। এই রাজ্যের মধ্যে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই এগুলি ঘটছে। কাজেই পুলিশ আজকে কার কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে সেটা বড় প্রশ্ন রাজ্যবাসী। এটা আমাদের প্রশ্ন না, রাজ্যবাসীর প্রশ্ন যে পুলিশের আসলে মেরুদণ্ডটা রয়েছে কিনা। সেই জায়গাতে পুলিশ ছাত্রদের মিছিলে পেটাচ্ছে,
পুলিশ বামপন্থী আন্দোলনের কোনো কর্মসূচিকে স্তব্ধ করার জন্য যেভাবে ভূমিকা নিচ্ছেন, রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ প্রতিষ্ঠিত করার জন্যে একইভাবে ভূমিকা নিতে পারছেন না, ব্যর্থতার নজির তৈরি করছেন। এটা ইতিহাসের মধ্যে কালো অধ্যায় হিসেবেই লিপিবদ্ধ থাকবে। রাষ্ট্রপতির কালার্স পুরস্কার প্রাপ্ত পুলিশের এই যে অবনতি, এটা রাজ্যবাসীর কাছে চূড়ান্তভাবেই লজ্জার। যে বিষয়টা বলা মূল বিষয়টা আমাদের সন্দীপন বলেছেন, এবং এই আক্রমণের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। আমরা 4টা ছাত্র যুব সংগঠন আমরা এটা মনে করছি এবং এটা বিশ্বাস করি, এই আক্রমণ যা গতকালকে যেভাবে যে তীব্রতা নিয়ে, যে ব্যাপকতা নিয়ে আক্রমণ সংঘটিত হয়েছে, আমাদের এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপনের বাড়ি সহ আমাদের ছাত্র যুব আন্দোলনের নেতা জয়দীপ রাউত, অভিজিৎ, বিজয়, গৌরব তাদের বাড়িতে শুধুমাত্র আক্রমণ না, আমরা দেখেছি তার সঙ্গে লুটপাট সংঘটিত হয়েছে। এবং তার আগে খয়েরপুরে 20 তারিখ আমরা দেখেছি রাত্রিবেলা যে আক্রমণ সংঘটিত হয়েছে সমীরনের বাড়িতে সহ যে বাড়িগুলোতে সংঘটিত হয়েছে, এই ভয়ঙ্কর আক্রমণ। আর তার সঙ্গে হচ্ছে লুটপাট, ঘরের থেকে দামি স্বর্ণালঙ্কার সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র, জাগার দলিলপত্র ঘর থেকে লুট করে নিয়ে যাচ্ছে। এবং আমরা মনে করছি এটা হচ্ছে বিজেপির পলিটিক্যালি ডিসিশন, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কৃষ্ণনগর হেডকোয়ার্টার থেকে দেওয়া হয়েছে, গোটা রাজ্যে ধর্মনগর থেকে সাবরুম, এবং এই সিদ্ধান্ত রূপায়ণের দায়িত্ব নিয়েছেন একাংশের সমাজদ্রোহীরা, যারা মূলত যুব মোর্চার পতাকা বহন করে। যে ছেলেটা গ্রেপ্তার হয়েছে আজকে আগরতলাতে, যুব মোর্চার নেতা এবং একটা বুথের যিনি প্রেসিডেন্ট, যে ছেলেটা গ্রেপ্তার হয়েছে। ফলে এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, পলিটিক্যাল ডিসিশন, এবং সেই সিদ্ধান্ত তারা রূপায়ণ করার জন্য রাত্রিটাকে বেছে নিয়েছেন। এই গোটা রাজ্যে এটা করছেন। আমাদের যুবনেতা খয়েরপুরের দুজন এখন পশ্চিমবঙ্গে আছেন উন্নত চিকিৎসার জন্য। রাতের বেলা সমীরনের বাড়িতে আক্রমণ হয়েছে, দরজা ভেঙে তাদের গডরেজ খুলে আলমারি থেকে সমস্ত দামি স্বর্ণের জিনিস, দামি জিনিসপত্র লুট করে নিয়ে এসছে। আমাদের বিজয় বিশ্বাসের বাড়ি থেকে ঘর ভেঙে, দরজা ভেঙে, তার ভাইকে যেমন মেরেছেন, লক্ষ্যটা ছিল তার আলমিরা, সেখান থেকে সমস্ত দামি জিনিসপত্র, স্বর্ণ অলঙ্কার তারা সেখান থেকে নিয়ে এসছে। একই রকম ভাবে সমীরনের সঙ্গে সংগ্রামের বাড়িতে সেদিন সংগঠিত হয়েছে, ঘর থেকে সমস্ত জিনিসপত্র নিয়েছে। কারণ আমরা বলছিলাম একদিকে এই যে ভয়ঙ্কর আক্রমণ আমাদের কমরেডদের রক্তাক্ত করা, কিন্তু ইতিহাস তো অন্য কথা বলছে যে আমাদের কমরেডরাই স্লোগান তুলেন, মারবি যত বাড়বে তত। অসংখ্য আক্রমণে মোকাবেলা করেই তো আজকের দিনে এসএফআই এর মতন অর্গানাইজেশন তার 50 বছর পূর্তি করতে যাচ্ছেন আগামী 30 তারিখ। কালকে থেকে কর্মসূচি শুরু হচ্ছে। যে পুলিশকে আমরা দেখছি আমাদের সমাজদ্রোহীরা, এখন প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যের 37 লক্ষ মানুষ তারা মনে করছেন আমরা নিরাপত্তাহীন, কিন্তু আমাদের রাজ্যের সমাজদ্রোহীরা তারা মনে করছেন আমরা নিরাপদে আছি। এই প্রশ্নটা কেন তৈরি হচ্ছে? আমাদের রাজ্যের যে পুলিশ অফিসাররা আছেন, যারা তাদের দক্ষতা নিয়ে আমাদের বিন্দুমাত্র প্রশ্ন নেই, আমরা তাদের দক্ষতা দেখেছি। তাদের নেতৃত্বে আমাদের রাজ্যের পুলিশ রাষ্ট্রপতি কালার্স পুরস্কার পেয়েছিল। রাজ্যের বামফ্রন্ট সরকারের ঐকান্তিক চেষ্টায়, আন্তরিকতায়, শান্তি সম্প্রীতির যে বার্তা বামফ্রন্ট সরকার দিয়েছিলেন, এটা রক্ষার ক্ষেত্রে এই রাজ্যের পুলিশ, আজকের যারা অফিসাররা আছেন, আজকের যারা পুলিশ কর্মীরা আছেন, টিএসআর আছেন, তারাই সেদিন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, যার মধ্য দিয়ে আমরা দেখেছি সন্ত্রাসবাদ পিছু হটতে বাধ্য হয়েছে আমাদের রাজ্যে। প্রশ্ন হচ্ছে এই পুলিশ অফিসাররাই তো আজকে আছেন 24 ঘন্টা আগে কন্টিনিউ করে। একদিকে হচ্ছে রামনগর আউটপোস্ট উত্তরে, দক্ষিণে হচ্ছেন বটতলা ফাঁড়ি আউটপোস্ট, পূর্ব দিকে হচ্ছেন পশ্চিম থানা, মাঝখানে হচ্ছেন রাজ্যের পুলিশের সদর দপ্তর। এই 3 কিলোমিটারের ভিতর, 3 থেকে 4 কিলোমিটারের ভিতর গত পরশুদিন রাতের বেলা একটা বাড়ি করে ভয়ঙ্কর আক্রমণ করে আরেক বাড়িতে যাচ্ছেন, আরেক বাড়ি করে আরেক বাড়িতে যাচ্ছেন। সম্ভবটা কিভাবে? আমাদের প্রশ্ন হচ্ছে তা। গতকালকে একই কায়দায় জয়দীপ রাউতের বাড়িতে পেট্রোল বোমা ফেলেছে, তারপর বিজয় বিশ্বাসের বাড়িতে, তারপর কমরেড সন্দীপনের বাড়িতে। কি করে সম্ভব? এবং যেখান থেকে যাচ্ছেন একদম রামনগর ফাঁড়ির সংলগ্ন হচ্ছেন জয়দীপ রাউতের বাড়ি, রামনগর যে পুলিশ স্টেশন,
সেখান থেকে বিজয় বিশ্বাসের বাড়ি, প্রায় সন্নিকটের সদর দপ্তর পুলিশের, সেখান থেকে পুলিশের সদর দপ্তর টপকে যেতে হয় আমাদের সন্দীপনের বাড়ি। সম্ভব কি করে হচ্ছে? সমাজদ্রোহীরা এত সাহস, এত নিরাপত্তা কি করে পাচ্ছেন? এই প্রশ্নটা আমাদের রাজ্যের মানুষের, আমাদের কাছে প্রশ্ন। এখন এই যে আমাদের উপর আক্রমণ হচ্ছে, প্রথম দিকে অনেকে মনে করেছিলেন আক্রমণ সিপিএম এর উপর, বামপন্থীদের উপর, এসএফআই এর উপর, ডিওএফ এর উপর, টিএসসি এর উপর, টিওএফ এর উপর। এই আক্রমণ কি শুধুমাত্র আমাদের উপর থেমে আছে? এই আক্রমণ কিন্তু আমাদের উপর থেমে নেই। হ্যাঁ, আমরা আক্রান্ত বেশি হচ্ছি, আমরা ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছি, আমরা বেশি রক্তাক্ত হচ্ছি। আমরা দেখলাম কি বেলুনিয়াতে যে পুলিশরা আমাদের ছাত্রদের মিছিলে, এই বর্ণাঢ্য মিছিল, এই মিছিলে যে পুলিশরা লাঠি চালিয়েছেন বিনা প্ররোচনায়, শান্তিপূর্ণ ছাত্রদের মিছিল। আজকে থেকে 1.5 মাস আগে এই বেলুনিয়া থানার একজন সাব ইন্সপেক্টর রাত্রিবেলা গিয়েছিলেন অসামাজিক কাজ বন্ধ করতে মন্ডল নেতার বাড়িতে 4 জন টিএসআরকে নিয়ে। মন্ডল নেতার বাড়িতে যাওয়ার পর মন্ডল নেতা, তার ছেলে, তার ছেলের বউরা মিলে এই বেলুনিয়া থানার সাব ইন্সপেক্টরকে তো বেধড়ক মেরে রক্তাক্ত করে প্রথমে বেলুনিয়া হসপিটাল, সেখান থেকে রেফার করা হয় গোমতী জেলা হসপিটাল, সেই গোমতী জেলা হসপিটাল থেকে রেফার করা হয় টিএমসি হসপিটালে। সাব ইন্সপেক্টর সহ 4 জন টিএসকে পিটিয়ে মেরেছেন, রক্তাক্ত করেছেন। কার বাড়িতে? মন্ডল নেতার বাড়িতে। কজন অ্যারেস্ট হয়েছে? কি বিচার হয়েছে এখন পর্যন্ত? আগরতলা রাজধানীর বুকে আদালতের ভিতর একাধিক আইনজীবী একদিন আক্রান্ত হয়েছেন। কি ব্যবস্থা গ্রহণ করেছেন? প্রতিদিন হসপিটালের ভিতর ডাক্তার, নার্স আক্রান্ত হচ্ছেন। শুধু আমরা আক্রান্ত হচ্ছি? আক্রান্ত তাদের দ্বারাই তো। কারা করছেন? যারা আমাদের মারছেন তারাই তো পুলিশকে মারছেন, যারা আমাদের মারছেন তারাই তো আইনজীবীদের মারছেন, যারা আমাদের মারছেন তারাই তো ডাক্তার পেটাচ্ছেন, যারা আমাদের মারছেন তারাই তো নার্স পেটাচ্ছেন। ফলে আক্রমণটা কিন্তু আমাদের উপর থেমে থাকেনি। মব লিঞ্চিং এর মতন, গণপিটুনির মতন ঘটনা ভয়ঙ্করভাবে বাড়ছে। আপনারা এই সংবাদ মাধ্যমে প্রচার করেছেন। এই যে জিবিও স্পিরিট, এই বাচ্চা ছেলেটাকে যেভাবে মেরেছেন, যে অমানবিকতার কথা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ জানতে পেরেছে। এই ঘটনা আমাদের অতীত দিনে ছিল। এই ঘটনার সূচনা কে করেছেন? এই মব লিঞ্চিং এর সূচনা যিনি করেছেন, ওনার নাম হচ্ছে রতনলাল নাথ, যিনি আমাদের রাজ্যের আইনমন্ত্রী। তিনি একটা বাচ্চা ছেলের মৃত্যুর পর তিনি বলেছিলেন আন্তর্জাতিক কিডনি পাচার চক্র এই ছেলেটার কিডনি খুবলে খেয়ে নিয়েছেন। আর এই কথা যখন মন্ত্রী বলেছেন, তার পরের দিন ওই এলাকার মধ্যে বিহার থেকে আসা 2 জন ফেরিওয়ালাকে পিটিয়ে সেখানে হত্যা করা হয়েছে। এই সূচনা হয়েছে আমাদের রাজ্যে গণপিটুনির। কি করে একটা মন্ত্রী কোন তদন্ত ছাড়া বলছেন এই ছেলেটার কিডনি নাকি আন্তর্জাতিক কিডনি পাচার চক্র খুবলে খেয়েছেন, আর তা দেখে এলাকার মানুষ তাতে ক্ষিপ্ত হয়ে 2 জন বিহারি ফেরিওয়ালাকে হত্যা করেছেন। তার 2 দিন পর সুকান্ত চক্রবর্তী, সাবরুমের একটা দারুণ ছেলে, প্রতিভাবান ছেলে, তবলার শিক্ষক, মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে শিক্ষিত করে, সাংস্কৃতিক আঙ্গিনায় তার গুরুত্বপূর্ণ অবদান, তাকে প্রকাশ্যে দিনের বেলা রাস্তার মধ্যে ফেলে, আসাম আগরতলা জাতীয় সড়কের মধ্যে ফেলে তাকে হত্যা করা হয়েছে। কি বিচার হচ্ছে? জিবি বাজারের মতন এরকম বাচ্চা ছেলেটার চেহারা দেখলে কেউ বিশ্বাস করতে, তাকে পিটিয়ে মারা হয়েছে। বলে এই ঘটনাগুলো দিন দিন বাড়ছে, দিন দিন বাড়ছে। গণধর্ষণের ঘটনা দিন দিন বাড়ছে। এবং কেন বাড়ছে? আমরা দেখেছি আমাদের রাজ্যের আর কয়েকদিন পর 1 বছর পূর্তি হবে। আমাদের রাজ্যের আইনমন্ত্রীর বিধানসভা এলাকায় মোহনপুরের একটা মেয়েকে প্রাথমিকভাবেই যা বলছেন যে ধর্ষণ করে তাকে পুড়িয়ে মারা হয়েছে। তার পুরানো ছবি গোটা দেশের মানুষ দেখেছেন। তার বিচার কোথায় হলো? 1 বছর হতে চলছে এই ঘটনার। মেয়েটিকে পুড়িয়ে মারা হয়েছে। এই ভয়ঙ্কর ঘটনা আমাদের এই অতীত দিনে ছিল এরকম ঘটনা। আমরা দেখছি মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন কতজন পলিটিক্যাল মার্ডার হয়েছে। গত কয়েকদিন আগে দেখেছি শাসক দলের একজন বিক্ষুব্ধ বিধায়ক, তিনি বলছেন কতটা পলিটিক্যাল মার্ডার হয়েছে। আমাদের 5 জন যুব আন্দোলনের, ছাত্র আন্দোলনের নেতা কর্মী এই সময় মার্ডার হয়েছে আমাদের রাজ্যে। ফলে কিভাবে তারা এটা বিশ্লেষণ করছেন আমরা জানি না, কিন্তু আমরা বলছি যে আমাদের রাজ্যের এই যে ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের রাজ্যে তৈরি হয়েছে, এই পরিস্থিতির লাগাম কিন্তু আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে খুব দ্রুত টানতে হবে এবং টানা প্রয়োজন। মানুষ কিন্তু পুলিশের উপর যে ভরসা, আস্থা, পুলিশ তার কাজকর্মের মধ্য দিয়ে যা তৈরি করেছিলেন একটা সময়, মানুষ যে সম্মানের সঙ্গে এই পুলিশকে সম্মান করতেন, আজকে তারাই তো আছেন। তাদের কাছে বলবো যে আমাদের যে বিশ্বাস আপনারা অর্জন করেছেন, আমাদের যে ভরসা আপনাদের উপর, এটা যেন অটুট থাকে। পুলিশ যেন কোনো জায়গায় কোনো কারণেই
সমাজদ্রোহীদের প্রশ্নে ন্যূনতম কোনো ধরনের দুর্বলতা না দেখে। এবং গত পরশু দিনের ঘটনায় কিন্তু পুলিশ সম্পর্কে আমাদের প্রশ্ন, কি করে সম্ভব এরকম এলাকায় এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর আক্রমণ সংঘটিত করছে? বাছাই করা আমাদের নেতৃত্বের বাড়িতে বাড়িতে ঢুকে শুধু আক্রমণ করছেন না, ঘর থেকে দরজা ভেঙে, আলমিরা ভেঙে সেখান থেকে লুট করছে। বলে এই যে ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, ভয়ঙ্কর দিক। আমাদের সুমন দেব, তার বাচ্চা মেয়ে, সম্ভবত 3 বছরের শিশুটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। এই মেয়েটার কি অপরাধ মাত্র? সে এখন লাল, নীল, সাদা, হলুদ এই রংগুলো চিনতে শিখেনি। সে এখনো বন্ধ মাতরম ইনকলাব জিন্দাবাদ শব্দের অর্থ বুঝেনি, উচ্চারণ করতে পারে না। সে না বুঝে কংগ্রেস, না বিজেপি, না সিপিএম বুঝছে না। এই বাচ্চা মেয়েটাকে পর্যন্ত প্রহার করার চেষ্টা করেছিলেন গত পরশুদিন সুমন দেবের 3 বছরের বাচ্চা শিশুটাকে পর্যন্ত ছাড়া হয়নি। কি অপরাধ আমি বলছি? মাননীয় মুখ্যমন্ত্রীর তো একটা ছেলে একটা মেয়ে এই বয়সের ছিল একটা সময়, তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি অনুরোধ করবো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে একবার একটু দেখুন, সুমনের বাচ্চাটার বয়স মাত্র 3। আপনার ছেলেরা এই বাচ্চাটাকে পর্যন্ত ছাড়ার চেষ্টা করছেনি। কম সন্দীপনের ঠাকুমার বয়স আমার ধারণা কমপক্ষে 90 হবে বয়স। কি অপরাধ ছিল? এই বয়স্ক মহিলা ঠিক মতো ঘর থেকে বেরিয়ে নিজের কাজটা নিজে স্নানটা করতে পারেন না, ঘর থেকে বেরিয়ে টুকটাক কাজটা পর্যন্ত বাড়ির কাজটা করতে পারেন না, ঘরের মধ্যে থাকেন, এই ঘরে তাকে খাইয়ে দিতে হয়, বাড়ির অন্যরা তাকে খেতে পর্যন্ত সাহায্য করতে হয়। সেই মহিলাকে পর্যন্ত রক্তাক্ত করলো, 90 বছরের প্রায় একজন বৃদ্ধ মহিলা। অপরাধটা কি? মানে এবারে কেউ না কেউ বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত। আর বলছিলাম এই জায়গায় দাঁড়িয়ে 90 বছরের বৃদ্ধ, 3 বছরের বাচ্চা শিশুকে ছাড়া হচ্ছে না। আজকের দিনের বাড়ির ছোট বাচ্চারা, মেয়েরা বিজেপির নাম শুনলে আটকে ওঠেন। বিজেপি মানেই ভয়ঙ্কর বিভৎসতা, এই ভাবনা শুরু হয়েছে গোটা রাজ্যে। এই ভাবনা কিন্তু কংগ্রেস সম্পর্কে যখন শুরু হয়েছিল, সেই কংগ্রেসকে কিন্তু এ রাজ্যের মানুষ বিতাড়ন করেছেন। 25 বছর পর কিন্তু কংগ্রেসের সাইনবোর্ড ফেলে দিয়ে বিজেপির সাইনবোর্ড লাগিয়ে কিন্তু কংগ্রেসের যে আবার ক্ষমতা এসেছে। বলে এই সাইনবোর্ডটা কিন্তু গেলে আর এই সাইনবোর্ডটাকে তোলার জন্য লোক থাকবেন না, কারণ কংগ্রেসের নামে মানুষ এখন আর পাতা ভিজাচ্ছেন না, কংগ্রেসের সাইনবোর্ডটা ব্যবহার করে এখন ভোট পাচ্ছেন না। সেই কংগ্রেস কমতে কমতে 2% ভোটে পরিণত হয়েছে। বলে বিজেপির যে বিভৎসতা দেখছেন, যে বর্বরতা দেখছেন, যে সন্ত্রাস দেখছেন, বাড়ি ঘরে ঢুকে যে আক্রমণ, কি কালচার তৈরি করছে এবং কারা নেতৃত্ব দিচ্ছে? মন্ডল সভাপতি, বিধায়ক তাই সরাসরি নেতৃত্ব দিচ্ছে। আমরা এই সাংবাদিক সম্মেলন থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব, দ্রুত রাজ্যে শান্তি ফিরিয়ে আনুন। আপনার সব সমতল এলাকায় বিজেপির ঝান্ডা ধরে সন্ত্রাস করছেন, আর পাহাড়ে নতুন করে সন্ত্রাস তৈরি হচ্ছেন, গ্যাপ তৈরি হচ্ছেন আমাদের রাজ্যে। ফলে এই সন্ত্রাসকে মোকাবেলা করুন, আর বাড়িঘরের এই আক্রমণ বন্ধ করুন, রাজ্যের শান্তির পরিবেশ তৈরি করুন। এই রাজ্যের যারা এই সন্ত্রাসের সঙ্গে যুক্ত, খয়ারপুরের ভয়ঙ্কর আক্রমণ যারা সংগঠিত করছেন দিনের বেলা রাতের বেলা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, তাদের গ্রেপ্তার করুন। পুলিশের আধিকারিকদের কাছে আমাদের দাবি থাকবে, দয়া করে এই আক্রমণকারীদের বিরুদ্ধে পুলিশের শান্তি রক্ষার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তাদের দ্রুত গ্রেপ্তার করুন। এই রাজ্যের শান্তির প্রশ্নে আমরা আপনাদের উপর যে বিশ্বাস আস্থা বিগত দিনে রেখেছিলাম, এটাকে পুনরুদ্ধার করুন এবং পুলিশের ভূমিকা নিয়ে যেন রাজ্যের সাধারণ মানুষের কোনো প্রশ্ন না হয়, সেই আবেদন পুলিশের কাছে আমরা রাখব এবং আমরা আশা করব খুব দ্রুত এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করবেন। একটা বিষয় সম্পর্কে আমরা অবাক হচ্ছি, আমাদের নাম জিজ্ঞেস করছেন যে কারা কারা আক্রমণ করেছে। আমরা বলছি আমাদের একটা বাইক যখন চুরি হয়, পুলিশ তখন তো আমরা তো জানি না কে চুরি করেছেন, পুলিশ দায়িত্ব নিয়ে চুরকে ধরেন। কোনো সময় জিজ্ঞেস করেন কে কে আক্রমণ করেছেন। পুলিশের দায়িত্ব কারা আক্রমণ করেছেন তাদের চিহ্নিত করা, তাদের গ্রেপ্তার করা, তাদেরকে শাস্তি দেওয়া। এই পুলিশের কাজ যেন পুলিশ করেন, এই অনুরোধ আমরা রাখছি। এবং আজকে আমাদের মিছিল আছে, প্রতিবাদ মিছিল সদর বিভাগের এই ঘটনার প্রতিবাদে।